শুরুতেই দেখবেন অল টাইম ভোটের বার্তা। এবার আওয়ামী লীগ থেকে 40 জন মুক্তিযোদ্ধা, 50 জন নতুন মুখ ও 16-17 জন ব্যবসায়ী মনোনয়ন পাচ্ছেন। ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে বলেও জানান তিনি। রাজনীতিকরাই বেশিরভাগ মনোনয়ন পেয়েছে আওয়ামী লীগের। গতবারের চেয়ে এ সংখ্যা এবার আরো বেড়েছে। আমাদের সর্বমোট আসন সংখ্যার মধ্যে 16 থেকে 17 জন ব্যবসায়ী মনোনয়ন পেয়েছে। এবার হয়তো এখনো ঘোষণা হয়নি, তো সংখ্যাটা 16 থেকে 17 জন হবে এবং 40-এর কাছাকাছি মুক্তিযোদ্ধা। প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন রুহুল কবির রিজভী। প্রধানমন্ত্রীর এসব নির্বাচনী আচরণ বিরোধী কর্মকাণ্ডে প্রতীয়মান হয় যে সরকার একতরফা ও ভোটার শূন্য নির্বাচনের পথে হাঁটছে। প্রধানমন্ত্রী নিজে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নির্মাণ করতে দিচ্ছেন না। শুধু প্রশাসনে রদবদল করলেই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয় না। সবাই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করলে প্রশাসনের উপর নির্বাচন কমিশনের প্রভাব এমনিতেই নিশ্চিত হয়। সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের দেখা করার বিষয়টি আচরণবিধি লঙ্ঘন হয়নি বলেও জানান তিনি। এছাড়া যেসব আসনে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র জমা না নেওয়া অভিযোগ উঠেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। তারা চাইলে আদালতেও যেতে পারেন বলে জানান কমিশনার। নির্বাচনে এত প্রার্থী হওয়ার বিষয়টি কমিশনের প্রতি আস্থাকেই নির্দেশ করে বলে মন্তব্য করেন রফিকুল ইসলাম। এবারে গোল্ডমার্ক বিস্কুট নিবেদিত নির্বাচনের খবর। প্রয়াত নেতাদের সন্তান ছাড়াও বিকল্প প্রার্থী হিসাবে বেশ কয়েকজন বিএনপি নেতার ছেলে বা মেয়েও প্রার্থী হয়েছেন। বিকল্প হিসাবে থাকা এসব প্রার্থীর দাবি বাবার পরিচয় কিংবা জনপ্রিয়তায় নয়, নিজেদের যোগ্যতার কারণেই দলের পছন্দের তালিকায় আছেন তারা। সব মিলিয়ে বিএনপির এমন প্রার্থীর সংখ্যা 50-এর বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 900-র বেশি প্রার্থীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে বিএনপি। হাতে গোনা কয়েকটি ছাড়া সব আসনেই একাধিক বিকল্প প্রার্থী রেখেছে দলটি, যার মধ্যে রয়েছে দলের প্রয়াত নেতার স্বজনরা। যেহেতু আমি খন্দকার দেলোয়ার সাহেবের ছেলে, বাবাকে বাদ দিয়ে তো আমি কোনো কিছু বলতে পারবো না। তথাপি আমি বলতে চাই, আব্বা যদি 70% আমার জন্য কাজ করে থাকেন, তাহলে 30%-এর কর্মক্ষমতা আমার এলাকায় রয়েছে। সিনিয়র যারা দলকে বহু বছর ধরে দলের জন্য বিভিন্ন ত্যাগ তিতিক্ষা করেছেন, তাদের সন্তানরা অনেকেই কিন্তু আসলে অগোচরে তারা কিন্তু আসলে সক্রিয় রাজনীতিতে থাকেন। এছাড়া রয়েছেন প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির, স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী শাহিদা রফিক, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের ছেলে ইরফান ইবনে আমান ও সাবেক সংসদ সদস্য এস এ খালিকের ছেলে এস এ সিদ্দিক সাজু। আমার বাবা উনি হয়তো জনপ্রিয়, জননেতা সবই আছেন, কিন্তু এটা কিন্তু জনগণ পছন্দ করবে যে আমার ইতিবাচক ভূমিকা বা আমার এলাকায় যে কোনো কর্মকাণ্ডে মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক কতটুকু গ্রহণযোগ্য। প্রবীণ এবং নবীনদের একটা সমন্বয় থাকতে হবে। প্রবীণরা যারা থাকবেন তারা আমাদের অ্যাডভাইস করবেন এবং সেই তাদের অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা কাজ করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বিএনপি বলছে যাচাই বাছাই করেই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এগুলো বিচার বিবেচনা আসবে না, কারণ এই আন্দোলনটা হচ্ছে জনগণের জন্য, জনগণের পক্ষের আন্দোলন। জনগণের কাছে যারা গ্রহণযোগ্য তাদেরকে দিতে হবে, কারণ নির্বাচন তো জয়ী হওয়ার জন্য করছি আমরা। নির্বাচনী বৈতরণী পার হতে সব বিভাজন ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা।
জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। জামায়াতে ইসলামী ধানের শীষ প্রতীক নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ চৌধুরী। জামায়াত ইসলামী তার সদস্যরা ধানের শীষ নিয়ে যে আন্দোলন, এটা বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছে। জামায়াত ইসলামের সদস্যদের উচিত হবে জাতির কাছে ক্ষমা চাওয়া, তার নিজের জন্য না, তার পিতার জন্য, তাদের অতীতের জন্য। দলীয় মনোনয়ন পেয়ে বরিশালে কেউ খুশি, আবার কেউ রয়েছেন ভীষণ মনোকষ্টে। তবে সরকার গঠন করতে পারলে ত্যাগের মূল্যায়ন হবে এমন নিশ্চয়তা নিয়ে দফায় দফায় বৈঠক চলছে নেতাকর্মীদের মধ্যে। দৃশ্যত আওয়ামী লীগ একাট্টা হয়ে নির্বাচনী মাঠে নামলেও এখনও দোটানায় বিএনপি। বরিশাল সদর আসনে মুজিবুর রহমান সরোয়ারের মনোনয়নপত্র জমা দেবার দিনে বিএনপি কর্মীদের এই হাতাহাতি, অন্তর্দ্বন্দ্বে ঝরে রক্ত। দৃশ্যমান এই দ্বন্দ্বের বাইরেও রয়েছে ক্ষোভ বিক্ষোভ। বরিশাল 1 আসনে জহিরুদ্দিন স্বপন সহ বিভিন্ন এলাকাতেই সংস্কারপন্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের। বিএনপি নেতাকর্মী থেকে উনি দীর্ঘ 12 বছর যাবৎ দিচ্ছেন, সেখানে বিএনপির নেতাকর্মীরা ওনাকে সহজভাবে মেনে নিচ্ছেন না। কর্মী বিচ্ছিন্ন লোককে নমিনেশন দেওয়া, আমি মনে করি যে এটা আত্মঘাতী সিদ্ধান্তের সামিল। যদিও সংস্কারপন্থী হিসেবে নিজেকে মানতে নারাজ স্বপন, তার দাবি বড় দলগুলোতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকেই। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মেটানোর জন্য যথেষ্ট শৃঙ্খলামূলক পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে। একটা বড় দলে সমস্যা থাকতেই পারে। আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, কিন্তু সময় মতো কিন্তু আমাদের এখানে সব ঐক্যবদ্ধভাবে একসাথে মিলেই কিন্তু আমরা প্রতিযোগিতা করি। অন্যদিকে বিগত সময়ে বরিশাল 4-এর হিজলা মেহেন্দিগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের 2 গ্রুপের দ্বন্দ্ব রূপ নিয়েছে প্রকাশ্যে। দ্বন্দ্ব রয়েছে বরিশাল 2-এর বানুড়িপাড়া উজিরপুর আসনেও। তবে নৌকার টিকিট পাওয়া না পাওয়াদের নিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লার মধ্যস্থতায় হয় দফায় দফায় বৈঠক। তবে দলের স্বার্থে এক নৌকায় দৃশ্যত ওঠার ঘোষণা সবার। দল ঐক্যবদ্ধ, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের স্থানীয় অভিভাবক হাসনাত ভাইয়ের নির্দেশনায় আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তিনি, তার উপরে আমাদের সমস্ত কর্মীরা, আমরা সবাই কর্মী, তার উপরে আমাদের সকলের আস্থা আছে। নমিনেশন পেপারও যখন সাবমিট করেছি, আমাদের বরিশালের প্রতিটি ক্যান্ডিডেট একসাথে একভাবে যে আমরা ড্রপ করেছি নমিনেশন। আমার দৃঢ় বিশ্বাস আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করে আমরা জয় ছিনিয়ে আনবো। জননেত্রী শেখ হাসিনাকে আমরা এখানকার নৌকা প্রতীকটা আমরা তা উপহার দেব। দ্বন্দ্ব সংঘাত যাই থাকুক, নিজেদের অস্তিত্বের প্রশ্নে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 9 ডিসেম্বরের পরপরই সবাই এক হবে বলে আশা করছেন দলগুলোর বরিশালের শীর্ষ নেতারা। অপূর্ব অপু, ডিবিসি নিউজ, বরিশাল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে প্রার্থীদের জয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হতে পারে নতুন ও নারী ভোটাররা। রংপুর অঞ্চলে এবারে নির্বাচনে যেমন নারী ভোটারের সংখ্যা বেশি, তেমনি নতুন ভোটার বেড়েছে প্রায় 13 লাখ। নারী সংগঠকরা বলছেন ভোট কেন্দ্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানালেন ভোট কেন্দ্রে নারী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। রংপুর বিভাগে এবার ভোটার সংখ্যা 1,15,85,264 জন। এর মধ্যে পুরুষ ভোটার 57,62,239 জন আর নারী ভোটার 58,23,000। অন্যদিকে নতুন ভোটার যুক্ত হয়েছে 12,73,856 জন, যাদের মধ্যে নারী ও তরুণ ভোটারের সংখ্যাই বেশি। সৎ ও যোগ্য প্রার্থীর পাশাপাশি এলাকার উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন এমন কাউকেই নির্বাচিত করতে চান নারী ভোটাররা। নিরপেক্ষভাবে গণতান্ত্রিকভাবে দেশটাকে চালাবে, সেখানেই আমরা ভোটটা দিব। প্রথমবার ভোট দিচ্ছি, সেহেতু চাবো ভোটের পরিবেশটা যেন অনেক সুন্দর হয়। যারা আমাদের নিরাপত্তার ইয়া করতে পারবে, আমরা তাদেরকে ভোট দেব। নারীরা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যাপারে প্রশাসনকে বিশেষ নজর দেওয়ার দাবি জানান নারী সংগঠকরা। এদিকে নারী ভোটারদের নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। আমার মা বোনেরা নিরাপদে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, নিশ্চিন্তে বাড়িতে ফেরত আসবে এবং নারীর বুথের সংখ্যাটা বৃদ্ধি হবে এবং তারা যেন সেখানে সুন্দরভাবে তারা ভোট প্রদান করতে পারে। মহিলা ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যে ভোট দিয়ে আবার নির্বিঘ্নে বাসায় ফিরতে পারে, এই জন্য কিন্তু একটা নিরাপত্তার চাদর
কিন্তু ভোটের দিন থাকবে। সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা ভোটারদের। নাজমুল ইসলাম নিশাত, ডিবিসি নিউজ, রংপুর। সানজি স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। অর্থ বছরের প্রথম 4 মাসে ভোমরা স্থলবন্দরের রাজস্ব ঘাটতি 7 কোটি টাকার বেশি। নবায়নযোগ্য জ্বালানির 10টির বেশি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে। এসব কেন্দ্র চালু হলে শুধু নবায়নযোগ্য উৎস থেকেই বিদ্যুৎ আসবে 1100 মেগাওয়াট। এছাড়া পরিকল্পনায় আছে বায়ু ও সৌর বিদ্যুতের আরও কয়েকটি বড় কেন্দ্র নির্মাণের। বিশেষজ্ঞের মত, কয়লা ও গ্যাসের মতো জ্বালানিকে প্রধান জ্বালানি রেখেও নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট বিদ্যুতের কম করে 15% উৎপাদন করা উচিত। 116 একর জায়গা জুড়ে 87,000 প্যানেল নিয়ে এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। এই কেন্দ্র থেকে উৎপাদিত 20 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। জামালপুরের সরিষাবাড়িতে 8 একরের জমিতে গড়ে তোলা হয়েছে 3 মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাস্তবায়ন পর্যায়ে আছে 537 মেগাওয়াটের মোট 9টি বিদ্যুৎ কেন্দ্র। এসব প্রকল্পের মধ্যে 200 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র হবে 2টি। সর্বশেষ একনেক প্রকল্পেও পাশ হয়েছে 50 মেগাওয়াটের সৌর বিদ্যুৎ নির্মাণ প্রকল্প। ফেনীর সোনাগাজীতে প্রকল্পটি বাস্তবায়ন করবে সরকারি প্রতিষ্ঠান ইজিসিবি। ওই এলাকার যেহেতু মিরসরাইয়ের কাছে, একেবারে মিরসরাই ইকোনমিক জোনের কাছে, তো ওইটা আমরা মনে করছি যে একটা আইডিয়াল প্লেস হবে এখানে পাওয়ার জেনারেশনের জন্য। 50-এর জন্য তো 750 কোটি টাকা, এটা হলো টোটাল প্রজেক্ট কস্ট 50-এর জন্য। পরবর্তীতে যেটা আসবে 100-এর জন্য হয়তো ওই রকম আসবে না, যেহেতু লাইন তো এর মধ্যে হয়ে থাকবে। এর পাশাপাশি আমরা ওই ফেনীতেই একটা 10 মেগাওয়াট উইন্ড পাওয়ার প্ল্যান্ট করার জন্য এক্সপ্রেশন ইন্টারেস্ট কল করেছি। এছাড়া কক্সবাজারে নির্মাণাধীন আছে 60 মেগাওয়াট ক্ষমতার আরেকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র। সরকারি হিসেবে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে মোট বিদ্যুৎ উৎপাদন হয় 559 মেগাওয়াট, যা মোট বিদ্যুৎ উৎপাদনের 2.95%। এই বিশেষজ্ঞ মনে করেন, বাংলাদেশে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন হওয়া উচিত আরও অনেক বেশি। সরকারের নীতি বলেন অন্য কারণে এগুলি সবসময় একটু ধীরগতিতে হয়। এই ধীরগতিতে হওয়ার কারণে এগুলি একটু পিছিয়ে আছে। বাট আমি মনে করি যে আমাদের যে টার্গেট 10%, এটা আমরা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবো এবং আগামীতে এটা 15 to 20% হয়ে যাবে। এটা একটা সময়ের ব্যাপার। আমরা অন্যান্য যেটা, যেমন উইন্ড চলে আসতেছে, উইন্ড আসবে, তারপরে বর্জ্য থেকে বিদ্যুৎ এটাও আসবে, ওগুলির যে পরিমাণটা ওটাকে আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়াইতে হবে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানি ছাড়াও কয়লা সহ অন্যান্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এগিয়ে চলছে। রামপাল, পায়রা, মাতারবাড়ি ও রূপপুরে হবে বিদ্যুৎ উৎপাদনের ভরসার জায়গা। দেশের ইকোনমিতে একটা বড় জায়গা তৈরি করেছে বিদ্যুৎ জ্বালানি, অর্থাৎ স্বাস্থ্য খাত, মানুষের লাইফস্টাইল এবং ইন্ডাস্ট্রি গ্রোথ, এগুলি সাধারণত গত 5-7 বছরে একটা ভালো ইনক্রিজ হয়েছে বলা যায়। সরকারি হিসেব বলছে, দেশে এখন মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 20,430 মেগাওয়াটের, আর বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী 91%। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। শরীয়তপুরের পালং বাজারে আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। পুড়ে গেছে বাজারের 12টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, রাত 3:30টার দিকে বাজারের একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুন লাগে। এরপর আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে নিহত হন মিষ্টির দোকানের কর্মচারী বিশ্বজিৎ সরকার ও পলাশ বৈরাগী। আগুন নিয়ন্ত্রণে আনতে একযোগে কাজ করে শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের 4টি ইউনিট। প্রায় 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর কার্যনির্বাহী কমিটির বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে সন্ধ্যা 6টায়। এবারের নির্বাচনে 21টি পদে 33 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 1490 জন। সভাপতি পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন 71 টেলিভিশনের মনির হোসেন লিটন এবং এসসিটিভির ইলিয়াস হোসেন। সাধারণ সম্পাদক পদে 3 জন প্রার্থী রয়েছেন। বার্তা সংস্থা বাসের কবির খান, দৈনিক মানবকণ্ঠের শেখ জামাল ও এশিয়ান মেল 24.com এর রিয়াজ চৌধুরী। সহসভাপতি পদে আবুল বাশার, ওসমান গনি বাবুল ও খন্দকার কাউসার হোসেন রয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্যামল কান্তি নাগ ও জিয়াউল হক সবুজ।
নতুন অর্থবছরে আবারও কমেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রাজস্ব আদায়। প্রথম 4 মাসেই রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 7 কোটি টাকার বেশি। বন্দর কর্তৃপক্ষ বলছে, নানা ভোগান্তির কারণে ব্যবসায়ীরা ভোমরা বন্দর ব্যবহার না করায় রাজস্ব ঘাটতি বাড়ছে। 1996 সালের 15 এপ্রিল 16টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। 2013 সালে ওয়্যার হাউস নির্মাণের পর পূর্ণাঙ্গ স্থলবন্দরের মর্যাদা পায়। ভোমরা থেকে কলকাতার দূরত্ব মাত্র 60 কিলোমিটার হওয়ায় সম্ভাবনাময় হয়ে ওঠে এই বন্দর। তবে গতবারের মতো এবারও ব্যবসায়ীরা আগ্রহ না দেখানোয় রাজস্ব ঘাটতিতে পড়েছে বন্দরটি। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিনেও বন্দর অবকাঠামোর সমস্যার সমাধান হয়নি। যানজট ও ওয়্যার হাউসের স্থান কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। ভোমরা পোর্টের যে রাস্তা বা আমাদের ওয়্যার হাউসের যে স্বল্পতা, এইসব কারণের জন্য আমাদের রাজস্ব ঘাটতি হচ্ছে। নতুন করে কিছু পণ্যের অনুমতি হইলেও কিছু জটিলতার কারণে আমদানিকারকরা এয়ারপোর্ট দিয়ে আমদানি করতে সাহস পাচ্ছে। ব্যবসায়ীরা জানান, অন্যান্য বন্দরে বেশিরভাগ আমদানি পণ্য শুল্কমুক্ত। এছাড়া বাড়তি সুবিধা থাকায় সেসব বন্দরেই ঝুঁকছেন তারা। ভোমরা পোর্টে গাড়ি ঢুকলে ইয়ার্ডে গাড়ি ঢুকতে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। ভোমরা স্থলবন্দরের সার্বিক উন্নয়নে এই মুহূর্তে আমাদের যেটা বড় প্রয়োজন সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। অবকাঠামো সমস্যাকে রাজস্ব ঘাটতির অন্যতম কারণ বলে মনে করেন এই শুল্ক কর্মকর্তা। এই অর্থবছরে আমাদের লক্ষ্যমাত্রা ছিল অক্টোবর পর্যন্ত 288 কোটি 96 লক্ষ। আর এই বন্দরের লজিস্টিক সাপোর্ট এবং যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা গেলে আমদানি রপ্তানিটা আরো ভালো হবে বলে আমরা মনে করি। ভোমরা স্থলবন্দরে চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে 288 কোটি 96 লাখ টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়। আদায় হয়েছে 281 কোটি 83 লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 7 কোটি টাকা কম। ডিবিসি নিউজ ডেস্ক। সানজি স্টেনলেস স্টিল ইন্ডাস্ট্রি সৌজন্যে ডিবিসি সংবাদে আরও থাকছে। আজ আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে শুরু হচ্ছে শিল্পোন্নত দেশগুলোর G20 সম্মেলন। জড়ো হচ্ছেন বিশ্ব নেতারা। এখন দেখবেন প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ইলেকশন এক্সপ্রেস, যেখানে আমরা তুলে ধরব দেশের নানা প্রান্তের মানুষের নির্বাচনী ভাবনা। প্রোটেক্টর উড অ্যান্ড ডোর ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর 2 আসনে। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোটারদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী বুলবুল রেজা। 1979 সালের পর থেকে এখন পর্যন্ত টানা 6 বারের সংসদ সদস্য ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত শওকত আলী। এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। এবার এই আসনে প্রার্থী দেওয়া হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগের সভাপতি এনামুল হক শামীমকে। এই আসনের যারা ভোটার রয়েছেন, কয়েকজন ভোটারদের সাথে আমরা কথা বলবো, জানবো তাদের নির্বাচন কেন্দ্রিক ভাবনার খবর। শুরুতে আপনার কাছে জানতে চাই, সামনে নির্বাচন 30 তারিখে, 30শে ডিসেম্বর, সেই নির্বাচন আপনারা আসলে কেমন নির্বাচন দেখতে চান? একজন ভোটার হিসেবে আপনার প্রত্যাশা কি? আমি শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন দেখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই। আমাদের এই এলাকায় তিনি অনেক উন্নয়ন দিয়েছেন। আমি ভোটার হিসাবে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষের একজন ব্যক্তি, সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আবারও চতুর্থবারের মতন, সেই কারণে এবার আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AK এনামুল হক শামীম সাহেবকে দিয়েছেন। তাকে আমরা বিজয়ী করার জন্য আমরা ভোটার হিসাবে বিভিন্ন ভোটারের কাছে আরও যাই। আমরা চাই তিনি পাশ করুক, কারণ এখানে আমাদের আওয়ামী লীগের এই সিটটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের আসন হিসাবে পরিচিত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও জানেন আমরা তার ভোটার হলেও আমরা রাজনৈতিক সচেতন কর্মী। সেই কারণে আমরা নৌকার বিজয়ের জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই এবং আমাদের প্রার্থীকে বিজয়ী করতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, প্রার্থী পরিবর্তন হয়েছে, অনেক বছর পরে আসলে প্রার্থী পরিবর্তন হয়েছে, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দীর্ঘ বৎসরের যে আমাদের এবারের প্রার্থী পরিবর্তন হয়েছে, আমাদের তরুণ প্রজন্মের, যেহেতু আমরা তরুণ প্রজন্মের অহংকার হিসাবে আমাদের AK এনামুল হক শামীমকে নমিনেশন দিয়েছেন। এই কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আমাদের এই নড়িয়ার তীব্র যে নদীর ভাঙ্গার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের সবচেয়ে বেশি যিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন
সেই কারণে আমরা মনে করি সকল মিলে নড়িয়া উপজেলা এবং সখীপুরবাসী এবার আমরা নৌকাকে ভোট দেব। যদি আমরা নৌকাকে ভোট দেই তাহলে আমাদের বেড়িবাঁধ হবে, আমাদের নড়িয়া বেড়িবাঁধ হলে আমরা নড়িয়ার পদ্মা নদীর ভাঙন থেকে রক্ষা পাবো এবং জননেত্রী শেখ হাসিনা যদি পুনরায় প্রধানমন্ত্রী হয় তাহলে আমরা দক্ষিণবঙ্গে যে উন্নয়ন হয়েছে এবং পদ্মা সেতু হচ্ছে সেটা বাস্তবায়ন হবে এবং আমাদের নড়িয়া ডিজিটাল হিসাবে আমাদের রূপান্তরিত হবে আমাদের বিশ্বাস। মনে করি। ধন্যবাদ আপা। আপনার কাছে জানতে চাই, নতুন যে প্রার্থী তার কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে, তিনি কি নতুন বার্তা দিবেন আপনাদেরকে? ধন্যবাদ। জননেত্রী শেখ হাসিনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাদের এমন একটি লোককে এখানে মনোনয়নপত্র দিয়ে পাঠিয়েছেন, তাই জননেত্রী শেখ হাসিনাকে এবং আমাদের নড়িয়ার সকল চেয়ারম্যান বিন্দু এবং সদস্যবিন্দু সকলের পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে জননেত্রী শেখ হাসিনা আমাদের পক্ষে এনামুল হক শামীম ভাইকে পাঠিয়েছে মনোনয়নপত্র দিয়ে। আমরা আশা করি, নড়িয়াবাসী সকলেই আশা করি, এনামুল হক শামীম যদি মনোনয়নপত্র পেয়ে বিজয়ী হয় তাহলে আমাদের এই নড়িয়া উন্নয়ন হবে, আমাদের নড়িয়া বেড়িবাঁধের কাজ হবে। সকলে খুশি আমরা তাকে পেয়ে। আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রোটেক্টর উডেন্ডো ডিবিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর থাকবে শরীয়তপুর 3 সংসদীয় আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুর 3 সংসদীয় আসনের যারা ভোটার রয়েছেন তাদের নির্বাচন কেন্দ্রিক ভোটের ভাবনা জানাবে। সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। জয় বাংলা। ডিবিসি সংবাদে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বরগুনা সদরের একটি বাসা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নলি এলাকার নিজ বাড়ি থেকে আব্দুল মান্নান ও তার স্ত্রী ফাতেমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ছেলে রনিকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সম্প্রতি ওই দম্পতির ছেলে রনি ব্যবসার জন্য টাকা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা মায়ের সাথে কথা কাটাকাটিতে জড়ায় রনি ও তার স্ত্রী। বিষয়টি নিয়ে আজ সালিশ বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু সকালে ওই দম্পতি ঘর থেকে বের না হওয়ায় খোঁজ নিতে গিয়ে স্বজনরা ঘরের ভেতরে তাদের মরদেহ দেখতে পায়। ছেলের সঙ্গে কলহের জেরে তারা বিষ পানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। টাঙ্গাইল ও পাবনা থেকে 2 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টাঙ্গাইলের কালীহাতির চটিপাড়া থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, 25শে নভেম্বর রাতে 2 ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় চাটিপাড়া সেতুর পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় একজনকে উদ্ধার করে কালীহাতি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এরপর থেকেই নিখোঁজ ছিলেন অপর ব্যক্তি। সকালে চাটিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে পাবনার আতাইকুলার দুবলিয়ায় নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশিক মাহমুদ অনি দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের জেএসসি শিক্ষার্থী। এই ঘটনায় সন্দেহভাজন 2 জনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে সাইকেল র্যালি। এতে অংশ নেয় প্রায় 500 নারী ও শিশু। সকালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন থেকে র্যালি বের করা হয়। নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ এবং এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে 26টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারী পুলিশ সদস্যরা র্যালিতে অংশ নেন। র্যালির উদ্বোধন করে পুলিশ সুপার জানান, নারীর প্রতি সহিংসতা ও নারী নির্যাতন প্রতিরোধে নারী সাইকেল আরোহীদের নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হলো এই র্যালি। পরে বগুড়া পুলিশ লায়ন্স খেলার মাঠে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উত্তোলন ও শপথ বাক্য পাঠ করা হয়। এবার জানাবো এনআরবিসি ব্যাংক অর্থ ও বাণিজ্যের খবর। এক বছরে দেশের সক্রিয় করদাতার সংখ্যা 6 লাখ বেড়ে মোট করদাতা এখন 38 লাখ। এই সংখ্যা আরও বাড়াতে তৎপর রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সকালে রাজধানী সেগুনবাগিচায় এনবিআর প্রাঙ্গণে আয়কর দিবসের অনুষ্ঠানে রাজস্ব বোর্ড কর্মকর্তারা একথা জানান। কর কর্মকর্তারা বলেন, স্বেচ্ছায় কর দেয়া আগের চেয়ে বাড়ছে। কর দেয়ায় মানুষকে উদ্বুদ্ধ করতে সঙ্গীত, নাটক ও চলচ্চিত্র জগতের তারকারা উপস্থিত ছিলেন কর দিবসের অনুষ্ঠানে। সামর্থ্যবান সব শ্রেণী পেশার মানুষকে কর দিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখার আহ্বান জানান তারা। সমৃদ্ধির জন্য সরকারকে সহায়তা করতে হবে। আমরা যে যার অবস্থানে থেকে কিভাবে সহায়তা করব, এর একটি অন্যতম উপায় হচ্ছে গিয়ে সঠিকভাবে সঠিক সময়ে কর প্রদান করা। এই যে আজকে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, উন্নয়নের যে আমরা প্রগতিশীল
এবং উন্নয়নশীল বাংলাদেশ দেখছি, সেটা কিন্তু আসলে হচ্ছে আপনার আমার করের টাকায়। প্রযুক্তি ব্যবহারে গ্রামের মেয়েরা এখনো পিছিয়ে আছে, কিন্তু সরকারিভাবে বিনামূল্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং এর প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করছে জামালপুরের মেয়েরা। কলেজ পড়ুয়া মেয়েদের পাশাপাশি পিছিয়ে নেই গৃহবধূরাও। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভাগ্য পরিবর্তনে তৃণমূল পর্যায়ে নারীদের বিনামূল্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এরই মধ্যে দেশের 21টি জেলায় বিনামূল্যে ফ্রিল্যান্সার টু এন্টারপ্রেনার কোর্সের ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জামালপুর জেলার 6টি ভেন্যুতে তৃণমূল পর্যায়ে 300 নারী প্রশিক্ষণ নিচ্ছে। কম্পিউটারে দক্ষতা অর্জনের পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করে নিজেদের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখছে এসব নারী। আমরা শহরের মেয়েদের থেকে আমরা গ্রামের মেয়েরা অনেক পিছিয়ে আছি, বিশেষ করে তথ্য প্রযুক্তি এদিক থেকে। পড়াশোনার পাশাপাশি সরকার আমাদের এই ফ্যাসিলিটিটা দিয়েছে, যার জন্য আমরা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারতেছি। এই গ্রামেতে বাচ্চা স্বামী সন্তান সব রেখে কম্পিউটার শিখতেছি। এই ট্রেনিং এর মাধ্যমে আমরা মেয়েরা ঘরে বসে ফ্রিল্যান্সিং এ কাজ করতে পারবো। প্রশিক্ষকরা বলছেন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পেলে ঘরে বসেই রোজগার করতে পারবেন এসব নারী। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়েদেরকে অগ্রসর হওয়ার জন্যই এই ট্রেনিং এর ব্যবস্থা করেছে সম্পূর্ণ বিনামূল্যে। নারীর ক্ষমতায়ন ও তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আইসিটি ব্যবহার করে মেয়েরা স্বাবলম্বী হওয়া এবং তাদের অবস্থানকে সমাজে সুদৃঢ় করার কাজে নিশ্চয়ই অনেক দূর এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নে সরকারের প্রশংসিত এসব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন আশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। শীতের শুরুতেই খেজুর গাছের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন যশোরের খেজুর গাছ মালিকরা। এরই মধ্যে 20 ভাগ খেজুর গাছ রস সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে। কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সুস্বাদু নলেন পাটালি, তাই ব্যস্ত সময় পার করছেন গাছ মালিকরা। তবে রস সংগ্রহের লোক পাওয়া যায় না বলে কিছুটা বিপাকে পড়েছেন তারা। শীত আসলে রস সংগ্রহ করার জন্য প্রাথমিকভাবে খেজুর গাছ তৈরি করেন গাছিরা, তারপর শুরু হয় রস সংগ্রহ। সনাতন পদ্ধতিতে গাছে ঝুলিয়ে রাখা মাটির হাঁড়িতে রাতভর রস জমে। সকালে সেসব হাঁড়ি নামিয়ে এনে রস জাল দিয়ে তৈরি করা হয় গুড়। এখন বড় বড় গাছ আর আগের মতন গাছই নাই, এখন গাছ কাটার খুব সমস্যা। একটু তুললে রস গুড় একটু আগে তো পাওয়া যায়, দাম পাওয়া যায়। গাছ মালিক ও গাছিরা জানিয়েছেন ইটভাটায় পোড়ানো হয় বলে খেজুর গাছের সংখ্যা কমে আসছে। অনেক গাছগুলো বড় বড় হয়ে গেছে, যেই অমনি টাকার লোভ পেয়ে কিন্তু অনেক সময় ভাড়ায় বিক্রি করে দিচ্ছে। খড়ির দাম বেশি, গুড়ির দাম হিসেবে কম। কৃষি বিভাগের তথ্য অনুসারে জেলায় প্রায় 5 লাখ খেজুর গাছ থেকে এবার রস সংগ্রহ করা হচ্ছে। আগে চেয়ে আস্তে আস্তে কৃষক যারা গাছে ছিল তাদের কমে যাচ্ছে, কারণ এটা তারা আস্তে আস্তে লাভজনক দেখতেছে না, কিংবা অন্য পেশায় তারা লাভজনক চলে যাচ্ছে। আমার আশাবাদ যদি ভালো দাম পায় তারা, তাহলে এই কার্যক্রমটা তারা অব্যাহত রাখবে। আর কিছুদিনের মধ্যেই গ্রামের ঘরে ঘরে গুড় পাটালি তৈরির ধুম পড়বে। সেই গুড় দিয়ে তৈরি হবে পিঠা, পায়েস সহ নানা রকমের মুখরোচক খাবার। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। দেশের বাইরের খবর। আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে আজ থেকে শুরু হচ্ছে 13তম G20 সম্মেলন। 2 দিনের এই সম্মেলনে উন্নত 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যৎ কর্মকাণ্ড, উন্নয়ন কাঠামো ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন বিশ্ব নেতারা। তবে চীন ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্য ঘাটতি, ইউক্রেন রাশিয়া কূটনৈতিক দ্বন্দ্ব আর সাংবাদিক খাশোগি হত্যায় সমালোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অংশগ্রহণে কি ঘটবে সম্মেলনে, তা নিয়েই বুয়েনোস আয়ার্সে চোখ বিশ্ববাসীর। G20 সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশগুলোর নেতাদের এই সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা সচলের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পায়। সম্মেলনের শুরুর 2 দিন আগেই বুয়েনোস আয়ার্সে পৌঁছেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়ে সমালোচনার মুখে রয়েছেন তিনি। এছাড়াও ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান পরিচালনায় সালমানের নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে বহু নাটকীয়তার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার এক টুইট বার্তায় তিনি জানান, ইউক্রেনের জাহাজ আর ক্রুদের ফিরিয়ে না দেয়ায় পুতিনের সঙ্গে বৈঠক বাতিল করেছেন তিনি। তবে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই শনিবার ট্রাম্পের আয়োজনে আর্জেন্টিনায় এক নৈশভোজে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা পণ্য আমদানির ওপর ওয়াশিংটন $25,000 কোটি শুল্ক আরোপের পর প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বের দুই শীর্ষ অর্থনীতির নেতারা। G20 সম্মেলনের পাশাপাশি দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছর চতুর্থবারের মতো আলোচনায় বসতে যাচ্ছেন তারা। বরাবরের মতো এবারও G20 সম্মেলনকে ঘিরে পুঁজি বিরোধী বিক্ষোভ করছে হাজারো মানুষ। শুক্রবার সাধারণ ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা। এছাড়াও এই সম্মেলনের নিরাপত্তায় থাকবে প্রায় 22,000 পুলিশ ও 700 নিরাপত্তা এজেন্ট। কামরুন নাহার, ডিভিসি নিউজ ডেস্ক। ভারতের রাজধানী নয়াদিল্লি অভিমুখে কিষাণ মুক্তি মার্চ নামে বড় ধরনের পদযাত্রা কর্মসূচি শুরু করেছে কৃষকরা। আজ দিল্লির পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার কথা রয়েছে তাদের। সংকট সমাধানে পার্লামেন্টের 2 কক্ষে যৌথ অধিবেশনের দাবি জানিয়েছে এসব কৃষক। ভর্তুকি আর ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান নিতে শুরু করে তারা। 2 দিনের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্য থেকে আসা 207টি সংগঠনের 1 লাখেরও বেশি কৃষক। সমাবেশে যোগ দেওয়ার জন্য কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি বছর এটি কৃষকদের 4র্থ সমাবেশ। এর আগে একই দাবিতে মুম্বাইয়েও সমাবেশ করেছে তারা। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে কংগ্রেসকে মিথ্যা বিবৃতিতে দেওয়ার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ম্যানহাটনের একটি ফৌজদারি আদালতে হাজির হয়ে এই স্বীকারোক্তি দেন কোহেন। এ সময় তিনি বলেন, মস্কোতে ট্রাম্প অর্গানাইজেশনের রিয়েল এস্টেটের একটি পরিকল্পনা নিয়ে লিখিত বিবৃতিতে মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি। ট্রাম্পের প্রতি আনুগত্যের কারণেই এই মিথ্যা বিবৃতিতে দেন বলেও জানান মাইকেল কোহেন। এদিকে নিজের শাস্তি কম হওয়ার আশায় কোহেন এই স্বীকারোক্তিমূলক কথা বলেছেন, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। জলবায়ু পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে বিক্ষোভ করছে অস্ট্রেলিয়ার হাজার হাজার স্কুল শিক্ষার্থী। শুক্রবার শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া সরকারের অপর্যাপ্ত জলবায়ু কর্মসূচিকে নজরে আনতে তাদের ক্লাস বাদ দিয়ে এই বিক্ষোভে অংশ নেয়। এর আগে সোমবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন শিক্ষার্থীদের স্কুল চলাকালীন এই বিক্ষোভ পরিকল্পনার নিন্দা জানান। এ সময় তার সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলা করছে বলেও দাবি করেন তিনি। 2005 সালে প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার কার্বন নিঃসরণের পরিমাণ শতকরা 26 থেকে 28 ভাগে কমিয়ে আনার কথা ছিল, কিন্তু এই সপ্তাহের শুরুতে জাতিসংঘ জানায় চুক্তি অনুযায়ী দেশটি কার্বন নিঃসরণ কমাতে ব্যর্থ হয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। এরপর বেলা 3টার সংবাদ নিয়ে আসবেন নিকিতা নন্দিনী। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।